প্রিয় সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা জানেন গত 12 তারিখ কুলাউড়া থানায় নাফিসা আক্তার আঞ্জুম নামে একজন ক্লাস 10-এ পড়া একজন ছাত্রী, সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ার থেকে ফেরত আসার সময় থেকে সম্ভবত আমরা যে টাইমটা পেয়েছি সেটা হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমাদের কুলাউড়া থানায় একটা জিডি করে। তো জিডির প্রেক্ষাপটে আমরা তদন্ত করি। এখানে সাব ইন্সপেক্টর হাবিবুর রহমানকে তদন্ত দেওয়া হয়। এই পরবর্তীতে আমরা 14 তারিখ আমরা খবর পাই যে তার বাড়ির পাশেই, যে আঞ্জুমের বাড়ির পাশেই একটা নালা আছে, নালার ওখানে তার ডেড বডি পাওয়া যায়। তো ডেড বডি পাওয়ার পরে আমাদের সন্দেহ হয়, যেহেতু নিখোঁজ হয়ে যাওয়ার পরে এই ডেড বডিটা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এসপি স্যার খুব গুরুত্ব দিয়ে আমাকে এবং সদর সার্কেল আজমল, সে অতিরিক্ত দায়িত্বে কুলাউড়া সার্কেলে আছে, আমরা দুইজনে ওখানে যাই। সাথে অফিসার ইনচার্জ ছিল, ইন্সপেক্টর তদন্ত সুদীপ্ত সহ অন্যান্য সকল টিমকে আমরা এখানে এঙ্গেজ করি। এঙ্গেজ করার পরে আমরা ডেড বডির সাথে সাথে ওই এলাকার লোকজন, বিশেষ করে যে এখানে যেহেতু ক্লুলেস, এখানে কোনো ক্লু আমরা পাই নাই, তো ক্লুলেস যেহেতু আমরা প্রায় 5 থেকে 6টা টিম করছি। 6টা টিম করার পরে আমাদের এখান থেকে সদর থানা থেকে যারা ভালো কাজ করে, সাব ইন্সপেক্টর হিরণ ছিল, সাব ইন্সপেক্টর জয়ন্ত, তারাও গেছে। আর এই কুলাউড়া থানার আরো সব সাব ইন্সপেক্টর এসআইকে নিয়ে টিম করি। টিম করার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এলাকার সম্পর্কে বা এলাকায় কোনো খারাপ লোক আছে কিনা সবকিছু অবজারভেশন করে আমরা 6টা টিম করার পরে সবাই জিজ্ঞাসাবাদ করছে এলাকার লোকজনদেরকে। তো আমরা আস্তে আস্তে কিছু তথ্য পেতে থাকি। তো ওখানে আমাদের সন্দেহ হয় যে এলাকার তথ্য ভিত্তিতে, তারপর হচ্ছে ঘটনাস্থল, তারপর যেখান থেকে আমরা আলামত উদ্ধার করছি, এই সব কিছু মিলে আমরা একজনকে সন্দেহ করি, জুনেল মিয়া। সেও একদম ভিকটিমের যে বাসা এবং জুনেল মিয়ার বাসা পাশাপাশি, ওখানে সর্বোচ্চ 50 থেকে 100 গজ হতে পারে। তো তার প্রিভিয়াস যে হিস্ট্রি, তার যে কার্যকলাপ গুলা একটু সন্দেহজনক ছিল। এরকম নারীগঠিত কিছু বিষয় আগেও ছিল, কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি। আর তাকে যখন আমরা আটক করি, তার মোবাইলে আমরা দেখতে পাই যে একটা যে গুগল যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে তার পর্ন সাইটে তার যাওয়ার ব্যাপক আমরা ব্যাপকতা দেখি। তখন থেকে আমাদের সন্দেহ আরো বাড়তে থাকে। আমরা জিজ্ঞাসাবাদ করি ওখানে বিকাল 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদ করি। সে অনেক কিছু স্বীকার করে, আবার স্বীকার করে না। এক পর্যায়ে আমাদের এসপি স্যার নিজেই বললেন যে তোমরা এসপি অফিসে চলে আসো, আমরা এখানে জিজ্ঞাসাবাদ করি। তো ওখানে এসপি স্যার আমরা এখানে নিয়ে আসার পরে স্যারের উপস্থিতিতে স্যার আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত 12টার সময় সে স্বীকার করে যে পুরো ঘটনাটা আমাদের কাছে খুলে বলে, এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে পরবর্তীতে ওখানে লোকাল কিছু মিডিয়া ছিল মনে হয়, তৎক্ষণাৎ আর স্থানীয় লোকজনের উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে আমরা এই যে ভিকটিমের যে পরিহিত বোরকাটা আমরা ওই লাস্ট যেখানে পাই তার পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশে একটা নির্জন জায়গা থেকে এটা উদ্ধার করি। এবং পুরো ঘটনাটা সে আমাদের সামনে ব্যাখ্যা করে যে কিভাবে এই মহিলা মেয়েকে মারে। মূলত এই মেয়েটাকে সে করার জন্য, ধর্ষণ করার জন্য, তার সাথে সম্পর্ক করার জন্য তার কাছে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা তাকে এই বিষয়গুলো প্রশ্ন দেয় নাই। সে তখন পিছন থেকে ঝাপটা ধরার পরে সে চিৎকার করে। এই চিৎকার করাতে সে তার মুখ বন্ধ করে গলা দিয়ে তাকে হত্যা করে। এ হচ্ছে মূল বিষয়। আর স্যার যেহেতু আমাদেরকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত স্যার নিজেই জিজ্ঞাসাবাদে ছিলেন, স্যার আমাদেরকে আসলে এই সহযোগিতাটুকু না করলে আমরা হয়তো শেষ পর্যন্ত গিয়ে এটা পুরোপুরি সফল হতে পারতাম না। সেজন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই। স্যার একটু বাকিটা বলুন। আমরা আসলে সবসময়ের জন্য ইনভেস্টিগেশন আমরা ডিজিটাল ইনভেস্টিগেশনের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি। বর্তমান এই যে রিসেন্ট যে ঘটনাটা আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা এটা শুনবেন। সবকিছু কিন্তু ডিজিটাল ঘটনার সাথে সম্পর্ক না থাকলেও
কিছু কিছু নজর রেখে যায়। তো সেই প্রেক্ষিতে আমরা যেটা দেখেছি, এই মেয়েটা প্রতিদিনের ন্যায় যেভাবে প্রাইভেট পড়তে যান, ওনার এই প্রাইভেট পড়ার এটাই তার হলো মূল টার্গেট, যে সে সকাল 7টার সময় বাড়ি থেকে বের হয়। সকালবেলা সাধারণত মানুষজন একটু কম বের হয়, রাস্তাঘাটে কম লোক থাকে। আর যে জায়গাটা ছিল সেটা একেবারেই নির্জন জায়গায়। ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল, না দেখলে মানে আমরা আপনার যে গুগল ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল। তুমি এই যে অ্যাড্রেসটা দিয়ে দিও, ওই এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল, কি একটা জঙ্গল মানে দিনের বেলায়। সেজন্য ওখানে যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে রেপ করতে তো পারেনি, পরবর্তীতে মেয়েটা গলা টিপে তাকে হত্যা করে। কিন্তু সেখানে সেই সময়টা রাখার পর তার বাড়ির পাশে ওখানে ফেলে। কিন্তু দিনের বেলায়ও আসলে ওই জায়গায় দেখা সম্ভব না, যদি কারণ মানুষের তো সবসময়ের জন্য ওই জায়গায় সচরাচর চলাফেরা না। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন হলে সাধারণ মানুষ। আমাদের যে পুলিশের পোশাক বলে না, আমাদের যে বিভিন্ন শ্যাডো ইনভেস্টিগেশন আমাদের যে টিমগুলো ছিল কাজ করছে, মানে এলাকা সম্পর্কে একটা মানুষ বিরুদ্ধে খুব সাবলীল ভাবে সাধারণ মানুষ কিন্তু অনেক তথ্য দিয়েছে। যেই ব্যক্তিকে কোথায় দেখা গেছে, কোন কোন এলাকায় ঘুরতে দেখা যায়, এই সাধারণত এরকম চরিত্র কার, এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরেও যে একটা সহযোগিতামূলক মনোভাব, সেটার কারণেই কিন্তু আমরা তাকে টার্গেট করেছি। আর এ তো খুবই শক্ত মনের, কারণ ইতিপূর্বে তার সম্পর্কে আমরা 6টা ঘটনা পেয়েছি। ডিটেক্ট করার আগে 6টা ঘটনা পেয়েছি। সে ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপটে ধরে, কারণ এক মেয়ে রাস্তাঘাটে একা ফেলে পিছন থেকে। তো মানুষ তো আসলে লজ্জার ভয়ে, সম্মানের ভয়ে কাউকে বলেনি। অনেক সময় স্থানীয়ভাবে এটা আবার সমঝোতা হয়েছে। তো যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব নিরিবিলি ভাবে এই কথাগুলো পেয়েছি, তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট করছি। সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে যখন দেখলাম যে সবই তো ঠিক আছে, তো বোরকা কোথায়, বোরকা থাকতে হবে, যেহেতু বোরকা পরে মেয়েটা বেরিয়েছে। পরবর্তীতে সে বোধ হত্যা করে বোরকাটা ওখানে কবরস্থানের পাশে একটা ওয়াল ছিল, ওয়ালের পাশে রাখছে। তখন কয়টা বাজে, রাত 12টা বা 12:30 বাজে মনে হয়। এই সময় আমাদের কাছে স্বীকার করলেন। তখনই কিন্তু সবাই গেলেন। এখন বললাম যে এখানে প্রেসের যদি লোকজন থাকে ওখানে দেখো, স্থানীয় সবার উপস্থিতিতে আমরা করছি। এটা আসলে খুবই একটা ঘৃণিত কাজ। তার ওয়াইফ আছে, আর তার ওয়াইফ শ্বশুর বাড়িতে আছে, এই সুযোগে সে হলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে চাইছিল, সেটা পারেনি। যাই হোক, আমরা এইরকম একটা খুনি, এরকম একটা ঘৃণিত কাজের জন্য যাকে আমরা আটক করেছি, আমরা আসলে নিন্দা ছাড়া কিছু নিন্দা জ্ঞাপন করি। এবং আমরা বিশেষ করে আমাদের যারা প্রেসের ব্যক্তি আছেন এবং স্থানীয় যে সমস্ত সাধারণ মানুষ, তারা আমাদেরকে বেশ এই মামলা ডিটেকশনে সহযোগিতা করেছে। পুলিশ নামাতে আমরা ওখানে শুধুমাত্র কাজ করেছি। আমাদের মনে হয় এখানে আপনাদের ভূমিকা আরো সামাজিকভাবে আপনাদের এই বিষয়টা আরো মানুষের কাছে প্রচার করা দরকার, যে মানুষের এই ঘৃণিত চিন্তা এটা সমাজ থেকে বের করার জন্য আমরা যেন সমাজের জন্য এই সমস্ত ব্যক্তি বা এই ধরনের মানুষ যেন কোন রকম কোনো অবস্থাতে যেন আশ্রয় প্রশ্রয় না পায়, সেটা পলিটিক্যাল শেল্টারে হোক, আর ধর্মীয় শেল্টারে হোক, আর সামাজিক সংগঠন হোক, কোন সংগঠনে যেন এই সমস্ত ব্যক্তিদের যারা ব্যক্তিগতভাবে এই ধরনের মানসিকতা, তাদেরকে যেন শেল্টার না দেওয়া হয় এবং তাদেরকে যেন আমরা আইনের আওতায় আনতে পারি। এবং আপনাদের সহযোগিতায় আমরা আসলে এমন একটা বিষয়ের উদ্ঘাটন করেছি। পরবর্তী কার্যক্রমের জন্য আমরা তাকে আদালতে সোপর্দ করব। একটু বলবেন যে প্রশ্নটা প্রশ্ন আছে, আপনি বলছেন যে আসলে দর্শন করতে পারে নাই, সেটা কিভাবে নিশ্চিত হলেন আর কোন ক্লুর ভিত্তিতে তাকে অ্যারেস্ট করলেন এবং তাকে অ্যারেস্ট করলেন নামটা এক কথা যদি বলেন। আপনি বলছেন খুব সুন্দর একটা কোশ্চেন, যে এখন পর্যন্ত যে কথাগুলো বলতেছি সেটা হলো যে অ্যাকিউজ তার বক্তব্যটা বলতেছে। যেমন এখনো ডাক্তারের মতামত এখন আমরা পাইনি। ডাক্তারের মতামতটা পেলে তারপরে
তাকে কোনো বিষ খাওয়ানো হয়েছে কিনা সেটাও তখন জানা যাবে। মানে আমরা প্রাথমিকভাবে যে সমস্ত বিষয়গুলো পেয়েছি সেইগুলোই আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম, এবং ওনার সঙ্গে কথা, বিশেষ করে যে অ্যাকুস্টকে আমরা যে আটক করেছি তার যে বক্তব্য, এগুলোর আলোকে আর কি আমি আপনাকে এই মেসেজগুলো আর কি দিচ্ছি। কত সময়ের ভিতরে, কিসের ভিত্তিতে আপনারা তাকে আচ্ছা, সেটা- যাকে অ্যারেস্ট করেছেন তার নামটা কি? জুনেল, যাকে আটক করা হয়েছে তার নাম জুনেল মিয়া। আমি কিন্তু প্রথমে বলেছি এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন আপনারা। যেমন মেয়েটা কখনো কিন্তু মোবাইল ব্যবহার করে না, তার প্রেমের সম্পর্ক নেই। আমরা সবসময় যেন একটা ঘটনা হলে যে প্রেম করছে কিনা, কোথাও হারিয়ে গেছে কিনা, মোবাইল ব্যবহার করে কিনা, কোনো কিছুই না। শুধুমাত্র স্থানীয় মানুষ যে একটা মেয়ে হারিয়ে গেল এবং তার একটা লাশ পাওয়া গেল, তাহলে তাকে তো এই লাশটাতে, সে তো একটা সুস্থ সবল একটা মেয়ে, এই সুস্থ সবল একজন মেয়েকে এখানে ফেলে রাখলো কে, মানে মেরে ফেললো কে? এই ধরনের কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকতে পারে কারা? স্থানীয় মানুষ কিন্তু বিভিন্ন রকম বলছে যে এই ধরনের জুনেল মিয়া সম্পর্কে কিছু তথ্য দিয়েছে, যে প্রিভিয়াস ওই এলাকা 5 থেকে 6টা ঘটনা আমাদেরকে বলছে। মানে তারা কিন্তু গোপনে আমাদের টিম কাজ করতেছে যে জুনেল মিয়া কিন্তু মেয়েরা চলাফেরা করলে, ওখানে একটা মেয়ের নাম আমি এখানে প্রকাশ করতে পারবো না, ওই মেয়েটার সঙ্গে গত 3 দিন তাকে ফলো করতেছে। সে মেয়েটা কিন্তু বলছে গত 3 দিন আমাকে ফলো করতেছে। সেও তো তার টার্গেট হয়ে যেতে পারতো। আমরা তার নাম আমরা প্রচার করবো না, সে আমাদেরকে হেল্প করেছে। মানে আমাদের কথা হচ্ছে ওই এলাকায় খারাপ কাজ করার জন্য কি কোন কোন ব্যক্তি আসলে এই ধরনের স্বভাবের, এরকম চরিত্রের। এবং মেয়েটা যে সময় হারিয়েছে ওই সময় থেকে ক্লাস এই সকাল 9টা 9:30 পর্যন্ত তাকে কোন কোন জায়গায় দেখা গেছে, দু একজন ব্যক্তি আমাদের কাছে সেরকম ইনফরমেশন দিয়েছে। সেটার হিসাবে আমরা ঠিক আছে স্টার্ট করি। স্টার্ট করতে গিয়ে আমাদের কাছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আর কি সে স্বীকার করতে বাধ্য হয়েছে। সে আমাদের কাছে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক তথ্য দিয়েছে। প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু যাচাই করেছি, প্রত্যেকটা মিথ্যা। কারণ একজন যখন কোনো তথ্য দিবে আমরা তো যাচাই করবো, গায়ের জোরতে কিছু করবো না। দেখেছি প্রত্যেকটা তথ্য সে মিথ্যা, তার সত্য কোনটা? সত্য শেষে দেখা যাচ্ছে সে হত্যা করেছে এবং শেষে বোরকা কোথায় ফেলে রাখছে, পরে সেখানে এখন রাত্রে আমরা উদ্ধার করছি। ধন্যবাদ আপনাদেরকে, আসলে পুলিশ বাহিনীকে। যে আমার বাড়ি কুলোড়া, মানে কুলোড়া, যে 18 ঘন্টার মধ্যে একটা ক্লুলেস ঘটনা আসলে আপনি উদ্ধার করতে পেরেছেন, সেজন্য জেলা পুলিশকে ধন্যবাদ। পাশাপাশি আপনার কাছ থেকে যেটা পাওয়া, আমরা টেলিভিশনে যারা কাজ করছি, এক কথায় দিচ্ছে আর কি, যে আপনারা কত ঘন্টার মধ্যে কিভাবে এবং কাকে অ্যারেস্ট করলেন, পরবর্তী বছর কি গ্রহণ করেছেন, আসলে সে কি দর্শিত হয়েছে কিনা, এক কথা। এটা উত্তর হয়ে গেছে। ভাই দৌড় এটা 30 সেকেন্ডে মানে এক ক্লিপে প্রাথমিকভাবে ডাক্তারের সঙ্গে আমরা কথা বলেছি। ডাক্তার এগুলো সম্পর্কে রেফ হয়েছে কিনা ডাক্তারের মতামত আমরা এখনো পাইনি। তবে ডাক্তারের মতামত পেলে আর সুস্পষ্ট মতামত পেলে আমরা এটা বলতে পারবো সে আসলে রেপ হয়েছে কিনা। তবে রেপের চেষ্টা করছে, রেপ করতে সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে, মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। এটা হলো প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে, বিশেষ করে একুশ যে সে তার কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা যখনই লাশ পেয়েছি, ওখানে দেখতে লাশের সন্ধান পেয়েছি, লাশের সন্ধান পাওয়ার পর থেকেই আমরা 4 ঘন্টার ভিতরে কিন্তু আমরা স্থানীয় মানুষের সহযোগিতায় খারাপ ব্যক্তি যে তার আচরণ, এটা দেখে কিন্তু আমরা 21কে আমরা কিন্তু সন্দেহ করি। তারপরে আমরা মূল বিষয়টা রাত্রে বিশেষ করে জুনেদ মিয়াকে আমরা ওখানে মানুষের যে ওই এলাকায় ঘোরাফেরা করছে এবং তার যে প্রিভিয়াস সে যে এই কাজগুলো করছে, এরকম স্বভাব আছে, সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমরা আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে এটা স্বীকার করছে যে সেই ঘটনার সঙ্গে সরাসরি সে জড়িত এবং করেছে, এবং সেই হিসেবে আমরা পরবর্তীতে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আরো এভিডেন্স আছে সেগুলো কালেকশনের চেষ্টায় আছে। রিপোর্টটা কবে আসবে? এটা তো আসলে এটা সময় লাগে, আনুমানিক আসলে বলা যায় না। এটা ডক্টরের যত দ্রুত সম্ভব হবে আর কি, যত দ্রুত সম্ভব তত দ্রুত। মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমি
আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমে হলে এই যে দুর্ঘটনাটি ঘটেছে আমাদের পুরো জেলায় এবং বাংলাদেশে, যেটা সোশ্যাল মিডিয়া আমাদের গণমাধ্যমে এসেছে এবং পুরো বাংলাদেশ এই ঘটনাটি জানে। আমরা মর্মাহত সংবাদকর্মী হিসেবে এবং জেলাবাসী হিসেবে আমরা আশান্বিত আপনারা যেভাবে ভূমিকা নিয়েছেন। পুলিশ প্রশাসন, আমি ওই এলাকায় আমার বাড়ি, গ্রামের বাড়ি কুলাউড়া, তো পুলিশ যেভাবে অ্যাক্টিভিটিস দেখিয়েছে এলাকার মানুষ সন্তুষ্ট। আমিও এলাকার মানুষ হিসাবে এলাকার মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এত অল্প সময়ে আমার বাড়ি কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নে। আমি পেশাদারিত্বের কারণে আমি মুরাদাবাদ শহরে থাকি এবং মানব জমিনে কাজ করি। আমার নাম হচ্ছে ইমাদুদ্দিন। তো খুবই আমরা এলাকার মানুষ, আমি অনেকের সাথে কথা হয়েছে এবং এলাকার অনেক মানুষই এসেছেন এই জায়গায়, নিচে আছে, ওনারা এই জায়গায় আসেননি। সবাই আপনাদেরকে পুলিশ প্রশাসনকে, কুলাউড়া এবং জেলা থেকে যারা গেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। আমি জানতে চাচ্ছি যে এই ঘটনার সাথে আর কেউ সম্পৃক্ত আছে কিনা, এবং আমরা জেনেছি যে তার সহপাঠী নিয়ে বের হয়েছিল, মানে কোচিং এ যাওয়ার পথে বা আসার পথে তার সহপাঠী ছিল, তাদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা এইটা আর কি। তার সহপাঠীদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, যেমন সে কি পোশাকে ছিল, তারপরে জুনেল মিয়া ওই একজন সহপাঠীর পিছু নিয়েছিল গত 3 দিন ধরে। এইসবগুলো কিন্তু ক্লু বলছি। তো আগে আসলে তার সহপাঠী, এলাকার সাধারণ মানুষ সবাই আমাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে সহযোগিতা করেছে, এবং এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সেটার জন্য এখন আমাদের ইনভেস্টিগেশন কেবল ইনিশিয়াল স্টেজ, সেগুলো আমরা তদন্ত অব্যাহত আছে কি দেখি। আমরা প্রাথমিক যে তদন্ত করেছেন, যেটা মানে শুধু এই যে ঘটনা, মানে রেপ করার জন্য বা তাকে প্রেমের প্রপোজাল দিছে এইটা ইগনোর করার জন্য, এটা কি না অন্য কোনো পারিবারিক দ্বন্দ্ব বা প্রাথমিকভাবে অন্য কোনো লেলিয়ে দিয়েছে কিনা এরকম কোনো কিছু, কারণ তাদের সঙ্গে ওই রকম ভাবে আমরা তথ্য নিয়েছি, তাদের সঙ্গে কোনো পারিবারিক কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা পাইনি। এখন এগুলো আছে কিনা এটা নেপথ্যে, সেগুলো আমরা এখনো তদন্তের পর্যায়ে হতে পারবো। তো প্রাথমিকভাবে ওই ব্যক্তির যে একুশ, তার চরিত্রই হলে এমন, কিন্তু বলবে 6-7টা ঘটনা ঘটিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তাকে সন্দেহের তালিকায় সে, এবং সেই এই কাজ করার জন্যই, বিশেষ করে এই সে রেপ করার জন্যই তাকে আমার একটা প্রশ্ন, আমার ঠিক প্রশ্ন না, আমার একটা অনুরোধ আপনার কাছে। সেটা হচ্ছে, আমরা অনেক ঘটনা দেখি, খুব আলোচিত হয় বাংলাদেশে, বিভিন্ন জেলাতে হয়েছে, আসিয়ার বিষয় থেকে। আমাদের জেলায় এই ঘটনাটি খুবই দুঃখজনক, নিঃসন্দেহে নিরীহ কাজ এবং দুঃখজনক বলতে আমার ওয়াইফ বলছিলেন যে এটা দেখে, ছবি দেখে যে সে বেদনাদায়ক কিছু হতে পারে একটা, মানে বাপ মায়ের জন্য সত্য। আমাদের একটা অনুরোধ এটাই যে আপনারা যত দ্রুত সময় সম্ভব এই মামলাটা আপনারা একটা ফাইনাল পর্যায়ে নিয়ে যাবেন। অনেক সময় ঘটনা হয় যেমন আমরা বাদীপক্ষ হয়তো টাকার অভাবে মামলা চালাতে পারে না, পরে আস্তে আস্তে একটা স্লাইড হয়ে যায় বিষয়গুলোটা। আপনারা সেটা আপনার মতো যে পুলিশ আমাদের জেলাতে আছেন, সৌদ্যোগে যতটা দ্রুত সম্ভব আমরা যাতে দেখতে পারি, আমরা যাতে কাভার করতে পারি, এটা একটা বাস্তবায়ন, এই মামলাটা যত দ্রুত সম্ভব সেটা আমরা আশা করব। ধন্যবাদ। আপনাদেরকে একটু জিজ্ঞাসা জানাই, আমরা তো আসলে মামলা ডিটেক্ট হয় সেটাই আপনারা জানেন, কিন্তু মামলায় যেমন হলো নারী নির্যাতন সংক্রান্ত মামলা বাংলাদেশে যেমন হচ্ছে, বিশেষ করে মৌলভীবাজার জেলায় ব্যক্তি যাদেরকে অ্যাকিউজড হিসাবে, যাদেরকে সন্দেহ করে ধরা বলি বা আসামির তালিকা যাদেরকে ইনভেস্টিগেশনে আমরা পাই, এদের শাস্তির একটা কিন্তু ভালো উল্লেখযোগ্য সাফল্য কিন্তু মৌলভীবাজারে আছে। যেমন মে মাসে কয়জনের, মে মাসে আমার জানা মতে 4 জনের হলে যাবজ্জীবন হয়েছে নারী নির্যাতনের মামলায়। এটা কি মার্ডার ছিল? নারী নির্যাতন, এটা তো নারী নির্যাতন তো এলো যে মার্ডার থেকে শুরু করে, মার্ডার, তারপরে গায়ে অ্যাসিড মারা, সবকিছু দিয়ে আর কি, মানে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলায়। এবং এই মামলাটাতে কিন্তু মানে সফলতা কিন্তু পুলিশের থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটাও প্রচার করতে হবে, এই বিষয়টা প্রচার করতে হবে এই জন্য যে না, কেউ এই ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। এই যে আপনি যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন, বিশেষ করে যে সমস্ত হসপিটালের রিপোর্ট
তারপরে ভিসারা রিপোর্ট, এই সমস্ত গুলো পেলে মানে কোন রকম বিলম্ব ছাড়া যত দ্রুত সম্ভব আমরা এই মামলা চার্জশিট দিতে পারবো। এখানে দেরি করার কোনো সুযোগ নেই। ইনভেস্টিগেশন একেবারে শেষ পর্যায়ে বলা যায়, শুধু রিপোর্ট গুলো পাবো, আমরা দিয়ে দেবো। আমি একটু একটা বিষয় জানার জন্য একটা প্রশ্ন আমার আছে। এর আগে আমি জেলা পুলিশের এই কার্যক্রমকে অবশ্যই ধন্যবাদ জানাতে হচ্ছে। শুধু এই আঞ্জুম হত্যা না, এর আগে ডাকাতিরও বেশ কিছু বিষয় আপনারা খুব দ্রুত আপনারা আসামি শনাক্ত করতে পেরেছেন এবং গ্রেপ্তার করছেন। কমলগঞ্জের ঘটনা, একটি মার্ডার, দুই বোন মানে দুই বাসিদিকে হত্যা, বিকাশের ঘটনা, নানান কিছু দ্রুত আপনারা করতে পেরেছেন। এই জন্য জেলা পুলিশকে আমরা ধন্যবাদ জানাই। আর কোলাউড়ার যে ঘটনা, নাফিসা জান্নাত আঞ্জুম যে হত্যাকাণ্ড, নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। আমরা চাই না এ ধরনের কোনো ঘটনা আমাদের সামনে আবার আসুক। আমি একটা বিষয়ে এখানে আমরা চাচ্ছি, নাফিসা জান্নাত আঞ্জুমের বাবা তার মেয়েকে যখন খুঁজে পাওয়া যায় নাই, তারপরে একটা জিডি করেছিলেন থানায়। এরপরে একটা বাড়িতে তিনি গিয়েছিলেন, ওখানে তাদের সাথে কিছু কথা বলেছিলেন, ওখানে তাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছিল। মানে কাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল? তার বাবাকে, নাফিসার বাবাকে, আচ্ছা, তার বাবাকে হত্যার শিকার যে হয়েছিল, তার বাবাকে অপমান করে ওই বাড়ি থেকে বিদায় করে দিয়েছিল। তারপরে ওখানে পুলিশের সহায়তায় তিনি হয়তো স্থানীয় মেম্বারের মাধ্যমে মানে ওই মেয়েটাকে বাড়িতে এনে আবার কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন। আমার কথাটা হচ্ছে কি, যে আজকে আপনারা আটক করেছেন জুনেল মিয়া, তার বাবার যে বক্তব্য, যে অভিযোগটা ছিল, সেই ব্যক্তি কিনা? না, এখানে জুনেল মিয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে, যেহেতু সকালবেলা সে কিন্তু 3 জন সহপাঠীর সাথে প্রাইভেট পড়তে যায়, তো মেয়ে যখন বাসায় আসে না, তো সঙ্গত কারণে তাকে তো জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করতে গেছে ওই বাড়িতে, জিজ্ঞেস করতে যে হয়তো জিজ্ঞাসার ভাবে যে এখনো মেয়ে ফেরেনি, তখন এই জায়গায় তো মানুষের ভিতর তো একটা সবসময় নেগেটিভ কাজ করে, যে ক্লাস 10-এ পড়া বা 9-এ পড়া একটা মেয়ে, যে মেয়ে মানুষ বলে না, নেগেটিভ কিছু ভাবে মানুষকে আসলে অপদস্থ করে, পিছনে না জেনে মানুষ বিষয়টা হলে এরকম ভাবে। বিষয়টা এমন না যে তাদেরকে একেবারে সেই তো তাড়িয়ে দিয়েছে, তাই বলে তোমার মেয়ে কোথায় গেছে সেটা আমরা কেন জানবো? সামনে পড়ে চলে আসছে, সে তো বাড়ি গেছে। বিষয়টা হচ্ছে এটা। আমি যে আগে 3 জনের সহপাঠীর কথা বলছিলাম, ভাই যে ইয়ে করেছেন, এটা সম্পূরক হিসাবে যে 3 জন ছিল, এদের কোনো একজন মেয়ের বাড়িতে গেছিলেন, ওই যে নিহত যে আঞ্জুম হয়েছে তার বাবা, তখন তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই জন্য আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই সহপাঠীর কাছ থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা, এই জন্য প্রশ্নটি করেছিলাম যে অপমানিত করা হয়েছিল। রাইট। এরা সাথে সেই জন্য তো বলছিলাম যে মেয়েটার নাম আমরা কিন্তু বলতে চাই না, মেয়েটার নাম বলতে চাই না। এই জন্য ওই মেয়েটাকে 3 দিন ধরে সে ডিস্টার্ব করছে, জুনেল মিয়া। তাকেও কিন্তু সেও কিন্তু ক্লু দিয়েছে যে 3 দিন ধরে কিন্তু সে তার পিছে ঘুরছে, তার গতিপথ মানুষ দেখে না, বলে যে যাই হলো ওর পিছনে ফলো করছে আর কি। আমাদের অনেক কথাবার্তা হয়েছে, আমাদের একটা জুনেল মিয়া জিজ্ঞাসাবাদে তার সাথে জড়িত আছে এরকম কোনো কিছু নাম কি আমরা করতে গিয়েছি? এখন পর্যন্ত সে অন্য কারোর নাম জড়িয়ে সে একাই ঘটনাটা ঘটিয়েছে, সেটাই সে বলেছে। এখন আমাদের ইনভেস্টিগেশন পর্যায়ে এটা আরো তো ব্যাপক আকারে, এটা প্রাথমিকভাবে আপনাদেরকে বলছি, প্রাথমিকভাবে মামলাটা আমরা এইভাবেই শনাক্ত হয়েছে, আপনাদেরকে সেটাই উপস্থাপন করলাম। এখনো তো ইনভেস্টিগেশন পর্যায়ে এখন অনেক কিছু আসতে পারে। আমার বাড়ি সাইড আমার যুগান্তরে কাজ করে সার্কেলটা বেশি এখন জানেন, বাড়ি জানেন, সবই জানেন। সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন, একটা পরামর্শ।
প্রশ্নটা হচ্ছে উমেশ ভাই যেটা বলেছেন, যে বারো যেটা বলেছেন, এই আঞ্জুমের বাবার বা ফ্যামিলির অন্য কোনো বক্তব্য আছে কিনা, তারা এই ঘটনা সম্পর্কে তাদের অন্য কোনো বক্তব্য আছে কিনা, এটা একটা বিষয় প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে পরামর্শটা হচ্ছে, আমরা যেটা দেখতেছি যে রিসেন্ট এই যে ঘটনাগুলো এরকম জেলার বিভিন্ন জায়গায় এরকমটা ঘটনা ঘটতেছে, এবং বিশেষ করে গত কয়েকদিন আগে ওয়াকওয়েতে আমরা একটা ভিডিও দেখছিলাম, এরকম যে কবুতরের মতো জোড়ায় জোড়ায় বসা অনেক মেয়ে ছেলেরা, এটা দেখে হয়তো এদিন দেখছি আপনারা 8 জনকে গ্রেফতার করছেন এদিন বিকালে, পুলিশ প্রশাসন এবং ডিবি প্রশাসন এদিন বিকালে, যেদিন নিউজটা হয় এদিন বিকালে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যে শুধু এই মনু ওয়াকওয়ে না, শহরে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো রেস্টুরেন্ট বা এই টাইপেরই বলা যায়, যে এই চেয়ারগুলো এমন একটা সিস্টেমে বানাইছে যে এই জায়গাতে কে বসছে আগে এর পিছনে কে আছে দেখতে পারে না, মানে এমন উপরে চেয়ারের গতিটা রাখছে যে এই জায়গাতে 2 জন বসে এর পরের চেয়ারে কে 2 জন আসে দেখতে পারবে না। এই কুপির মতো শহরের বিভিন্ন জায়গায় চাইনিজ রেস্টুরেন্ট ওহর হয়ে গেছে, মানে এই ছোট ছোট ঘর করছে, ঘর করে কুপির মতো বানাই রাখছে, মানে এখানে যদি আমরা 2 জন বসি এর পিছনে কে 2 জন আছে দেখতে পারবে না, এর পিছনে কে আছে এ 2 জন দেখতে পারবে না। এই ঘটনাগুলা তো আপনাদের পারফরমেন্স অবশ্যই আছে, আপনারা যেটা করছেন, তো আমরা চাচ্ছি যে এগুলা যে না ঘটে, আগামীতে না ঘটে, এজন্য এই যে রেস্টুরেন্ট বা বিভিন্ন যে চটপটি স্পট আছে, তারপরে পর্যটন স্পট আছে, মানুষ পর্যটন যাবে বা যেতে চায়, আমরাও সেটা চাই, কিন্তু শালীনতার ভিতরে কিভাবে সেটাকে নিয়ে আনা যায় বা ওয়ারনেসটা কিভাবে করা যায় সেই বিষয়টা একটু দেখে নাই। হুসেনের সাথে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে আমাদের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিশোর গ্যাংয়ের একটা টিম একটা বাসায় গিয়ে এইটা পাশাপাশি সিসিটিভি কিছু ফুটেজ করেছে পরশু দিয়ে যারা চুট ওই যে কিশোর গ্যাংয়ের যে বিষয়টা গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাকে ধরে নিয়ে আসছে, ওর মধ্যে কে হুমকি দিছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো ধরনের এটা আমি এটা কোন জায়গায় এটা বেশ কয়েকজন আপনারা এখন বললেন, এটা আমি জানতে পারলাম, আপনারা আমার কাছে নোটিশ আসছে, আমি দেখব। এবং কিশোর গ্যাং বলে মৌলভীবাজার জেলায় কোনো জায়গায় কিশোরগঞ্জ বলে এই শব্দটা থাকবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। আমরা এর আগেও আপনার এই জায়গায় এই কনফারেন্স হলে আমরা তথ্য দিয়েছিলাম যে বুড়িবাজার প্রেস ক্লাবের পাশে 3টি মানে ফুচকার দোকান এর আগে পৌরসভা ছিল, আমরা আপনাকে অবগত করেছিলাম যে এই জায়গায় স্কুল টাইমে স্কুল কলেজের সময় দেখা যায় ছেলেমেয়েরা এই জায়গায় আছে, তারা ব্যবসা করুক, আমাদের সমস্যা নাই, কিন্তু যেভাবে হুসাইন জিয়া বললেন, আমরা আপনাকে এই তথ্য আগেও দিয়েছিলাম যে চেয়ারগুলা এমন ভাবে তারা সেটিং করেছে যাতে এই জায়গায় একটা ওই ধরনের একটা এনভায়রনমেন্ট তারা তৈরি করে রাখে, এই অ্যাকোমোডেশনটা তারা এইভাবেই করে রাখে। আপনারা যদি এটা পদক্ষেপ নেন, আর আমার এই মুহূর্তে প্রবাস থেকে একজন জানিয়েছেন যে এলাকায় এই মেয়েটি হত্যার শিকার হয়েছে, সেই শ্রীপুর এলাকা বামনবাজার পুরানো বামনবাজার এলাকা শ্রীপুর এলাকায় জুয়া খেলার যে বিষয়টা এবং কিশোর জ্ঞান এবং এই বয়সী ছেলেপেলেরা ইয়ে করতেছে যে জুয়া খেলা মুক্ত হচ্ছে। আর শ্রীপুর যে স্কুল যেটা আছে, যে মেয়েটা যে স্কুলে পড়তো, এই স্কুলে আসা যাওয়ার পথে অনেক বোকাটে তারা চিটিং করে, এই বিষয়টা আপনাদের আমি বলি, দেখেন আপনাদের সেবাটা নিশ্চিত করার জন্য, মানে সেবাটার জন্য আমি পুলিশ সুপারের কাছে যেন কোনো রকম বাধা ছাড়া আসতে পারে, এই জন্য থানার একটা নির্দিষ্ট জায়গায় আমরা অভিযোগ বক্স দিয়েছি যে পুলিশের কাছে বলতে কারোর সামনে কথা বলতে পারে, সমস্যা হতে পারে, মনে করে এই ব্যাপারটা আপনাদেরকে আমি আরো স্পষ্ট করতে চাই যে এখানে কিশোর গ্যাংয়ের কথা বলেন, তারপর অবৈধভাবে কে কোনো জায়গায় ব্যবসার আড়ালে অনৈতিক কাজ করবে, কোনোটাই কিন্তু পুলিশের আমাদের পুলিশের নজরের বাইরে নেই। সেজন্য আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যেন আমরা স্পষ্টভাবে কিছু কিছু যেন ইনফরমেশন যদি পাই, তাহলে আমরা আরো ভালোভাবে এটা দমন করতে পারবো। যেমন পুলিশের লোক হয়তো একেবারে রুট লেভেলে অনেক তথ্য হয়তো তাদের পক্ষে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে পাওয়া সম্ভব হয় না। আপনারা যদি তথ্যগুলো দেন তাহলে আমার মনে হয় এই মৌলভীবাজার জেলার একেবারে শুধুমাত্র সদর নয়, কোলাওয়াড়া বলেন, আরো বাকি যে 7টা সদর ছাড়া আরো যে 6টা থানা এলাকা আছে, সেই জায়গায় আমরা কিন্তু সকল ক্ষেত্রেই, শুধু আপনারা এই যে কিশোর গ্যাংয়ের বিষয়ে বলতেছেন যে মাদকের বিষয় আছে, মাদকের আখড়া আছে,
কোন কোন জায়গায় চোরা কারবারিদের আখড়া আছে, তারপরে ইফটিজিং এর বিষয়টা আছে, স্পট আছে বেশ কিছু। সকল ক্ষেত্রে পুলিশ কাজ করছে। এই কাজটাকে আরো বেগবান করার জন্য আপনাদের সহযোগিতা এবং তথ্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটু সবাই একটু প্রাসঙ্গিক করলাম, একটু এক সেকেন্ড অপ্রাসঙ্গিক একটা কথা বলছি। ব্যাপারটা তো এই ধরনের যে আপনার কাছ থেকে আসলে আমরা আসার পরে প্রায় আশ্বস্ত হই, কিন্তু যে আপনি জানেন যে সারা দেশেরই বিভিন্ন জেলা শহরগুলোতে অথবা রাজধানীর শহরগুলোতে যানজট হচ্ছে না, কারণ ঈদের ছুটির পর। কিন্তু মৌলভীবাজার শহরে কি কি ঘটলো? এখানে কোনো সব জায়গায় ঈদের সময় যানজট, এই তো গত কয়েকদিনেও তো সবসময় যানজট ছিল, বিশেষ করে কুসুমবাগ এলাকা, যেখানে হাঁটাই যায় না, গাড়িগুলোকে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। ওইগুলোকে আমরা আচ্ছা, দুঃখ প্রকাশ করছে আসলে যেভাবে থাকার কথা। এখন মানুষ যখন মানুষকে একটু ছাড় দেওয়া হয়, সেই ছাড়ের সুযোগটা একটু বেশি করে নেয়। আমরা নিশ্চিত থাকেন, আমরা আবার নতুন করে এই যে বেশ কিছুদিন বেশ ট্রাফিকের একটা শৃঙ্খলায় আসছিল, এই যে 2টা ঈদ গেছে, তারপরে যে এখন কোরবানির ঈদে যাওয়ার পরে এখন বেশ কিছুটা একটু বিশৃঙ্খলা হয়েছে আর কি বলা যায়। আমি এটা স্বীকার করি। আমি এটা থেকে আর কি আপনাদের রেহাই দিব আশা করি। একটা পরিকল্পনা করা যাচ্ছে যে পরিবহনে তো মানুষ তো চড়বেও, রাস্তাও বাড়েনি, একই কথা বারবার বলতে হয়। আবার দিন দিন কিন্তু গাড়িও বাড়তেছে। সেটা কিভাবে ম্যানেজ করা যায় এবং সেটা কিভাবে রাস্তায় যেন মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে। আর যে বলতেছেন যে পার্কিং এর কথা, এই পার্কিং এর ব্যাপারে এটা আমরা আলাদাভাবে একটু ব্যবস্থা নিচ্ছি ভাই, একটু সময় দেন। এ ব্যাপারে আমরা ট্রাফিক ব্যবস্থা আর পরিপূর্ণভাবে আপনাদের জনবান্ধব হবে বলে আশা করি। শহরের টিএস বাজারে 3টা দোকানে সম্ভবত ডাকাতি হয়েছিল প্রায় সকালে দিকে। এই বিষয়টার আপডেট কি? ওই মোবাইল ডাকাতি না, ওর মোবাইল না, ওর ভিতরে যে লোকগুলো ছিল দেখা গেছে ওই লোকগুলো হলো যে ঢাকাতে প্রোগ্রাম ছিল না বিএনপির, তারা কিন্তু বিএনপির লোক প্রোগ্রামে, কিন্তু তারা ডাকাত না। মানে তারা ওই সকালবেলা প্রোগ্রামে যাচ্ছে, এই প্রোগ্রামের এই লোকজনকে সকালবেলা তারাও তো মনে করছে অন্য এলাকার লোক এসে গাড়িতে উঠবে। এই যে চোর যারা সকালবেলা কাছে, তারা মনে করছে তারা তাদের মতো স্বাভাবিক গতিতে এই চুরিটা করছে, এবং এখানে যেভাবে কাজ করছে চোর অন্য জায়গায় একই কাজ করছে। চোরের গ্রুপটা আমাদের কাছে শনাক্ত হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাবো। তারা মানুষের এই যেমন মনে করেন এই জায়গায় এসে সবাই স্বাভাবিক যাচ্ছে, এই স্বাভাবিক যাওয়াটাকে তারা তাদের কাজে লাগিয়েছে। ওই ব্যক্তিগুলো যাদের সঙ্গে আমরা ধরছে পরে থেকে দেখে সে ঢাকায় তারা প্রোগ্রামে যাচ্ছে, তাদের ভিতরে ক্রিমিনাল বা ক্রাইম এই ধরনের কোনো, কিন্তু যারা করছে তারা ওই লোকজনের এই সমাবেশটাকে, এই যে গ্যাদারিংটাকে ইউজ করছে। এটা আমাদের নোটিশে খুব গুরুত্বের সাথে আছে, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি। গভর্নমেন্ট স্কুলের সামনে শহরে এই জায়গায় প্রায় সময় দেখা যায় যে এই যে বখাটে যারা বা কিশোর গ্যাংয়ের উৎপাত একদম ঈদগার সামনে, এবং ওই যে সরকারি স্কুলে আরেকটা জায়গা কুলাউড়া জুড়ির যে জায়গাটা, জুড়ি এবং কুলাউড়ার মধ্যবর্তী যে জায়গাটা, যে টিকটকার এবং বখাটেদের উৎপাত, এটা সম্ভবত জুড়ি থানার আওতায় পড়ছে আর কি। আমার এই মেসেজ আচ্ছা, ধন্যবাদ। আপনারা অনেক তথ্য দিয়েছেন। আপনাদের তথ্য অনুযায়ী এটার জন্য আমাদের আরো আইন শৃঙ্খলাকে আমরা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখবে, এবং যেগুলো বলেন সামাজিক অপরাধ যেন কোনোভাবে বৃদ্ধি না পায় সেক্ষেত্রে আমাদের যা যা করণীয় আপনাদের সহযোগিতা আমরা এটা করবো। আলাদা আছে কথা বলে ওই জায়গায় যে রাস্তাটা, যে পরিমাণ যানবাহন, ওই রাস্তাটা কি যথেষ্ট? ওই জায়গায় রাস্তার দরকার 4 গুণ রাস্তা দরকার। আর টাকা ভাইয়া আমাইলাম একটু
নেও না কেন একটা বুজুর্গ লাখ হই হ্যালো আচ্ছা নেন তো নেন না আমরা সব তেরি দেখো না রোজাত গন্ডি বরাই বাইরে হ্যাঁ আচ্ছা আমি আসবো ভাই
করলাম না করলাম মাথা তুলো এই যে টাকা ওকে 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 গাড়ি তুলবানি গাড়ি একটা ছবি তুলে নিয়ে ছবি লও না ছবি লইছ ছবি নাও ছবি লও হাতে রয়েছে হালকা ফটো যাও না তুমি গাড়ি তুলবো বাড়ি তুলি আমরা সব গেছি ওখানে আইলো